हरि ओम नमस्कृताय सहस्रमूर्तये सहस्रपादाय शिरोर्बाहवे सहस्रनाम्ने पुरुषाय शाश्वते सहस्रकोटि योगधारिणे नमः। नमस्ते जलसायिने नमस्ते केशवानन्त वासुदेव नमस्ते वासनाद वासुदेवस्य वासितां भुवनात्रयं सर्वभूतानिवासोऽसि वासुदेव नमस्ते। शङ्करं शङ्कराचार्यं केशवं बादरायणं सूत्रभाष्यकृतो वन्दे भगवन्तो पुनः पुनः। ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेद विभागिने व्योमवद्व्यक्तदेहाय दक्षिणामूर्तये नमः। ॐ शान्ति शान्ति शान्ति। ॐ नमो नारायणाय। ॐ सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्ति। भगवान भक्तजन, आत्मार स्वरूप विषय बला হয়েছিল যে যেটা স্থূল শরীর, সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর থেকে ভিন্ন। আত্মা স্থূল শরীরও নয়, সূক্ষ্ম শরীরও নয়, আর কারণ শরীরও নয়। এই যে পাঁচটা কোষ বলা হয়েছে, অন্নময় কোষ, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় আর আনন্দময় কোষ। এর মধ্যে অন্নময় কোষটা হলো স্থূল শরীর। হ্যাঁ, শরীর তো তিনটা, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর আর কারণ শরীর। আর কোষ বলা হয়েছে পাঁচটা, অন্নময় কোষ, প্রাণময়,
মনোময়, বিজ্ঞানময় আর আনন্দময়। অন্নময় কোষ অর্থাৎ অন্নের দ্বারা যেটা গঠিত, অন্নের দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত যেটা হয়ে থাকে, সেটা হলো অন্নময় কোষ। মানে স্থূল শরীরটা যেটাকে আমি দেখতে পাচ্ছি, এই শরীরটা হলো স্থূল শরীর, যেটাকে দেখা যাচ্ছে। আর সূক্ষ্ম শরীর হলো তিনটা কোষ দ্বারা গঠিত, প্রাণময়, মনোময় আর বিজ্ঞানময়। মানে সূক্ষ্ম শরীর কার দ্বারা গঠিত? তিনটা কোষ। আগে বলা হয়েছিল 17টা অবয়ব, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চপ্রাণ, মন আর বুদ্ধি। এই 17টা নিয়ে সূক্ষ্ম শরীর। অন্য দৃষ্টিতে বলা যায় এটা তিনটা কোষ দ্বারা গঠিত, প্রাণময় কোষ, মনোময় কোষ আর বিজ্ঞানময় কোষ। এই যে প্রাণময় কোষ, যেটা কার্যস্বরূপ অর্থাৎ ক্রিয়া শক্তি বিশিষ্ট প্রাণময় কোষ, প্রাণের কাজই হচ্ছে কাজ করা। এই প্রাণময় কোষ হচ্ছে ক্রিয়া শক্তি বিশিষ্ট, বটে মূলে আমি যাচ্ছি। আর মনোময় কোষ সেটা হলো করণস্বরূপ, আর প্রাণময় কোষটা হচ্ছে কার্যস্বরূপ এবং ক্রিয়া শক্তি বিশিষ্ট। কোনটা? প্রাণময় কোষ। মানে প্রাণময়, মনোময় আর বিজ্ঞানময়, তিনটা কোষ দিয়ে সূক্ষ্ম শরীর গঠিত। আর ওই যে মনোময় কোষ, যেখানে মনের প্রাধান্য আছে, প্রাণময় কোষটা হচ্ছে পঞ্চপ্রাণ, তার সাথে ওই কর্মেন্দ্রিয় মিলিত হয়ে প্রাণময় কোষ হয়। হ্যাঁ, আর মনোময় কোষ পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আর মন মিলিত হয়ে মনোময় কোষ। আর বিজ্ঞানময় কোষ বুদ্ধির সাথে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের সাথে বুদ্ধি মিলিত হলে সেটাকে বলা হচ্ছে বিজ্ঞানময় কোষ। আর মনোময় কোষ সেটা হলো করণ স্বরূপ এবং সেটা ইচ্ছা শক্তি বিশিষ্ট। এটা হলো ক্রিয়া শক্তি বিশিষ্ট প্রাণময় কোষ। আর মনোময় কোষের মধ্যে ইচ্ছা শক্তি আছে, ইচ্ছা শক্তি দ্বারা যুক্ত। আর বিজ্ঞানময় কোষ ওটা হলো কর্তৃস্বরূপ এবং সেটা জ্ঞান শক্তি বিশিষ্ট। মানে তিনটা শক্তি আছে, একটা হলো ক্রিয়া শক্তি, একটা হলো ইচ্ছা শক্তি আর একটা হলো জ্ঞান শক্তি। ক্রিয়া শক্তি প্রাণময় কোষের মধ্যে রয়েছে, আর ইচ্ছা শক্তি মনোময় কোষের মধ্যে রয়েছে, আর জ্ঞান শক্তি কোথায় আছে? বিজ্ঞানময় কোষের মধ্যে রয়েছে। এখন এই যে তিনটা কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ এবং বিজ্ঞানময় কোষ, এই তিনটা কোষ মিলিত হয়ে কি হলো? কোন শরীরটা? সূক্ষ্ম শরীর। আরেকটা কোষ বাকি আছে, তার নাম আনন্দময় কোষ। আচ্ছা, এই যে সূক্ষ্ম শরীর, এই শরীরটাকে লিঙ্গ শরীরও বলা হয়ে থাকে। একটা আরেকটা নাম, কি নাম? লিঙ্গ শরীর। তো লিঙ্গ শরীর কেন বলা হয় তার জন্য বলছেন, দেখো, আচ্ছা এর ওই 26 নম্বর পৃষ্ঠা যেটা বার করতে বলেছিলাম না, সেখান থেকে নিচের লাইনে একটা শ্লোক আছে। হ্যাঁ, দেখেছ নিচের ওই মানে মোটা মোটা অক্ষরে, ওইটা হচ্ছে মূল জিনিসটা। আমি বলার পরে তোমরা বলবে, পঞ্চপ্রাণ মনোবুদ্ধি, জোরে বলবে যাতে আমি শুনতে পাই। দশেন্দ্রিয় সমন্বিতা অপঞ্চীকৃত ভূতোত্থা সূক্ষ্মাঙ্গং ভোগ সাধনা। মানে ওই সূক্ষ্ম শরীরের মধ্যে কি কি আছে সেটা সংক্ষেপে বলে দিচ্ছেন। কি কি আছে না, পঞ্চপ্রাণ, পঞ্চপ্রাণ আছে, মনোবুদ্ধি, মন আর বুদ্ধি আছে সূক্ষ্ম শরীরের অঙ্গ। আর দশেন্দ্রিয় সমন্বিত, 10টা ইন্দ্রিয়, তার মানে 5টা জ্ঞানেন্দ্রিয় আর 5টা কর্মেন্দ্রিয়। কটা হয়ে গেল? মোট কটা হলো? পঞ্চপ্রাণ 5টা, মন বুদ্ধি 5 দিয়ে 7, 10টা ইন্দ্রিয়, মানে জ্ঞানেন্দ্রিয় 5টা, কর্মেন্দ্রিয় 5টা, 7 এর 10 কটা হলো?
17টা অবয়ব আছে কার? সূক্ষ্ম শরীরে, অথবা 3টে কোষ, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়। প্রাণময়টা হচ্ছে ক্রিয়াশক্তি বিশিষ্ট, যেটা কার্যস্বরূপ। আর মনোময় কোষটা হচ্ছে ইচ্ছাশক্তি বিশিষ্ট, যেটা করণ স্বরূপ। একটা হলো কার্য, করণ আর কর্তা। কর্তা হলো বিজ্ঞানময় কোষ, কর্তৃস্বরূপ, এবং সেটা জ্ঞানশক্তি বিশিষ্ট। এটা মনে রাখতে হবে। একটা হলো ইচ্ছাশক্তি প্রাণময় কোষ, ইচ্ছাশক্তিযুক্ত। আর মনোময় কোষটা এই প্রাণময় কোষটা ক্রিয়াশক্তিযুক্ত, মনোময় কোষটা ইচ্ছাশক্তিযুক্ত, আর বিজ্ঞানময় কোষ জ্ঞানশক্তিযুক্ত। বিজ্ঞানময় কোষটা হচ্ছে কর্তৃস্বরূপ, মনোময় কোষটা করণস্বরূপ, আর এই প্রাণময় কোষটা হলো কার্যস্বরূপ, কার্য, করণ আর কর্তা। এখন অপঞ্চীকৃত ভূতোত্থম, অপঞ্চীকৃত যে ভূত, অর্থাৎ যখন পঞ্চীকৃত হয়নি ভূত কোনগুলি? আকাশ, বায়ু, অগ্নি, জল আর পৃথিবী। ওরা এখন শুদ্ধ আছে। শুদ্ধ মানে আকাশের মধ্যে অন্য কোনো তত্ত্ব না, আকাশের মধ্যে আকাশই আছে, সূক্ষ্ম, এদের দেখা যাচ্ছে না। বায়ু, তার মধ্যে অন্য কিছু মিলিত হয়নি, কেবল বায়ু। আমরা মনে করো যে একটা যে দোকান থেকে একটা আচার কিনলাম, আচারের মধ্যে মানে তেলের আচার, আম তেল দিয়ে আচার, কিন্তু ওখানে আম তেল আছে, কিন্তু সেটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য আরো কিছু কেমিক্যাল থাকে কিনা, তাছাড়া নষ্ট হয়ে যাবে ওটা। হ্যাঁ, তাহলে ওটার সাথে কিছু মিলিত হয়ে যাবে। কিন্তু এখানে বলা হচ্ছে যেখানে কিছু মিলিত এখনো হয়নি, মিলিত হবে পরে, যখন মানে কোনো কিছু মিলিত হয়নি, পরস্পর মিলিত হয়নি, তখন ওটাকে বলা হচ্ছে অপঞ্চীকৃত, মানে 5টা পরস্পর মিলিত হয়ে যায়। সে অপঞ্চীকৃত মহাভূত থেকে উত্থম, মানে সেখান থেকে এটা উৎপন্ন হয়েছে সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীর যে 17টা অঙ্গ বা 3টা যে কোষ, সেটা কোথা থেকে উৎপন্ন হয়েছে? অপঞ্চীকৃত মহাভূত থেকে হয়েছে। সূক্ষ্মাঙ্গম এবং ভোগ সাধন, এবং সেটা ভোগের সাধন। অপঞ্চীকৃত থেকে, অপঞ্চীকৃত ভূত থেকে উৎপন্ন যে পঞ্চপ্রাণ, মন, বুদ্ধি, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয় বিশিষ্ট ভোগ সাধন হলো এই সূক্ষ্ম শরীর। এর দ্বারা ভোগ হলো, ভোগের একটা সাধন। সূক্ষ্ম শরীরটা হলো ভোগের সাধন। এরপরে দেখো, এটা এই সূক্ষ্ম শরীরের আরেকটা নাম কি বলা হয়েছে? লিঙ্গ শরীর। পাতাটা উল্টাও, মানে 27 নম্বর নয়, 28 নম্বরে যাও, একদম উপরে রয়েছে মোটা অক্ষর। হ্যাঁ, পাতলা অক্ষর তার অনুবাদ দেওয়া আছে। হ্যাঁ, মোটা অক্ষরে মূল জিনিসটা বলা আছে। ঠিক আছে, বুঝতে পেরেছ? মোটা পাতলা বুঝে না, অক্ষরগুলি মোটা না, সকলের একই বই। দেখো, লীনম অর্থং গময়তি ইতি ব্যুৎপত্ত্যা লিঙ্গ শরীরম ইত্যুচ্যতে। দেখো, এই সূক্ষ্ম শরীরের আরেকটা নাম কি বলা হলো? লিঙ্গ শরীর। কেন লিঙ্গ শরীর? লিঙ্গ শরীর এই কারণে, লীনম অর্থম, যে অর্থ বা যে বিষয়টা লীন হয়ে আছে। লীন মানে যেমন ভাবে মানে অন্তরিত আছে, কিন্তু জিনিসটা আছে। হ্যাঁ, যে জিনিসটা আছে, যে বিষয়টা আছে, মানে ভিতরে রয়েছে, সেই লীন যে অর্থ, মানে যেটা লীন হয়ে আছে, অন্তরিত আছে, সেই রকম যে অর্থ মানে বিষয়কে গময়তি, মানে পুনরায় বোধ করায়, সেটাকে বুঝিয়ে দেয়। কিছু কিছু জিনিস আছে যেটা লীন হয়ে আছে, দেখা যাচ্ছে না। হ্যাঁ, লীনম অর্থম মানে বিষয়ম, যেটা যে বিষয়টা লীন হয়ে আছে, ইংরেজিতে একটা কথা আছে ল্যাটেন্ট হিট।
ইংরেজি মানে বিজ্ঞান পড়েছিল তো। ল্যাটেন্ট হিট মানে জলটাকে গরম করা হচ্ছে। কত ডিগ্রি অবধি জলটা গরম হবে? 100 ডিগ্রি, তার উপরে যাবে না কিন্তু। হ্যাঁ, যতই তোমার উনুনের মধ্যে বসানো থাক, গ্যাস বাড়িয়ে দাও, কিন্তু হিটটা এর বেশি যাবে না, এর উপরে উঠবে না। উঠবে কি? কারণ ওইটাই তার মানে ফুটো নামকরণ না কি বলে যায়। হ্যাঁ, ওটার বেশি উঠবে না। তাহলে তাহলে এত যে তাপ দিচ্ছি বলে সব ভেপারে বেরিয়ে যাবে, বাষ্প হয়ে যাবে। হ্যাঁ, আর যদি একটা মানে ওটার মুখ ঢাকা দিই, ওটার মুখটা কোনো কিছু দিয়ে ঢাকা দিই, সেটাকে সে ফেলে দেবে, বাষ্প আকারে সেটা যাবে, কিন্তু 100 ডিগ্রি বেশি উঠবে না। হয়তো তাহলে ওই যে 100 ডিগ্রি বেশি উঠছে না, অথবা লেটেন্ট হিট কাকে বলে আসলে জানেন? লেটেন্ট হিট কাকে বলে? বিজ্ঞান কেউ পড়েছেন এখানে? বিজ্ঞান পড়ার লোক নেই আমার ঠিক মনে পড়ছে। মানে যে হিটটা লীন হয়ে আছে কিন্তু সেটা বোঝা যাচ্ছে না, সেটাকে বলে লেটেন্ট হিট। সেরকমভাবে এমন কিছু বিষয় আছে যেটা লীন হয়ে আছে, মানে দেখা যাচ্ছে না। আমার মধ্যে কি শুভ আছে কি অশুভ আছে দেখা যাচ্ছে। তাহলে অন্তর্হিত মানে ওটা লীন হয়ে আছে, আমার মধ্যে শুভ সংস্কার আছে অশুভ সংস্কার আছে। সেটা কোথায় থাকবে? সূক্ষ্ম শরীরে, স্থূল শরীরে না। সূক্ষ্ম শরীরের মধ্যে এমন কিছু বিষয় আছে, শুভ সংস্কার অশুভ সংস্কার, সেটাকে একটা ব্যক্তিকে দেখে বোঝা যায়, বা আমি নিজেও বুঝতে পারছি যে আমার মধ্যে কি শুভ আছে আর কি অশুভ আছে। তাহলে সেটা ওই সংস্কারটা লীন হয়ে আছে, সংস্কার রূপে রয়েছে। সে যে লীন যে বিষয় মানে অন্তর্নিহিত যে বিষয়, সেই বিষয়টাকে গময়তি মানে প্রাপয়তি, সেটাকে বোধ করাবে, তার নাম লিঙ্গ শরীর। ইতি ব্যুৎপত্তি, এই ব্যুৎপত্তি অনুসারে লিঙ্গম, এটাকে লিঙ্গম ইতি মানে তাকে লিঙ্গ শরীর বলা হয়ে থাকে। কিরকম না, ওই আমার মধ্যে যে সমস্ত বিষয় লীন হয়ে আছে, অথবা দেখো অবিদ্যার দ্বারা অপিহিত যে ব্রহ্ম মানে আচ্ছাদিত হয়ে আছে, কে? ব্রহ্ম। পরমাত্মা তো সর্ব এবং সর্বদাই রয়েছে, আছে তো, কিন্তু তাকে আচ্ছাদিত করে কে রেখেছে? দেখতে পাচ্ছি না কেন, উপলব্ধি করতে পারছি না কেন? অবিদ্যার কারণে। তাহলে অবিদ্যার দ্বারা অপিহিত মানে আচ্ছাদিত যে ব্রহ্ম, সেই ব্রহ্মকে যে জ্ঞাপন করে দেবে, কেননা ওই যে সূক্ষ্ম শরীরের যে অঙ্গগুলি বলা হয়েছে, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চপ্রাণ, মন, বুদ্ধি, আমরা যখন শ্রবণ মনন নির্দেশন করবো তখন ওগুলি লাগবে কিনা? তাহলে আমার মধ্যে যে পরমাত্মা রয়েছে কিন্তু লীন হয়ে আছে, অন্তর্নিহিত হয়ে আছে, তাকে আমি বুঝতে পারছি না, উপলব্ধি করতে পারছি না। দুধে মাখন আছে কিনা? আছে, কিন্তু মাখনটা দুধের মধ্যে লীন হয়ে আছে, দেখা যাচ্ছে না। একজন এক গ্লাস শরবত করেছেন, চিনির শরবত বা মিষ্টির শরবত, তো শরবত যখন তৈরি হয়ে গেছে তখন কি চিনিটাকে দেখা যাচ্ছে গ্লাসে? মিশ্রিটা দেখা যাচ্ছে, কিন্তু তাই বলে কি চিনিটা নাই বা মিশ্রিটা নাই? আছে। তাহলে ওই চিনি বা মিশ্রিটা লীন হয়ে আছে জলটার মধ্যে। কি করে বুঝবো? তুমি পান করে দেখো, তুমি যদি জলটা পান করো তাহলে পর সাধারণ জল যেরকম স্বাদ, আর ওই মানে চিনি সংযুক্ত যে জলটা যেটা ওখানে মিশে গেছে জলের মধ্যে, সেই জলটার স্বাদ মিষ্ট মধুর হয়ে যাবে। তাহলে বুঝে যাবে এর মধ্যে চিনি আছে। তাহলে চিনিটা ওখানে লীন হয়ে আছে জলের মধ্যে। সমুদ্রের জলের মধ্যে কি আছে? লবণ। দীঘায় গেছ, কোনো সময় মুখে জল ঢুকে গেছে, দীঘার জল, সমুদ্রের জল। পুরীর যে সমুদ্র, মুখে জল, নাকে জল ঢুকেছে, কোনো সময় স্নান করতে গিয়ে ঢুকবে, কীরকম স্বাদটা লাগে? মারাত্মক লবণ, মানে সাধারণ লবণ। তরকারিতে লবণ না দিলে তরকারিতে খাওয়া যাবে না।
কিন্তু যদি বেশি লবণ দিয়ে দাও, মুখে দিতে পারবে? খুব সুন্দরভাবে রান্না করা আছে কিন্তু লবণটা বেশি, তাহলে সেটা স্বাদটাই আলাদা হয়ে যাবে, মানে এতে তো ভাব একটা এসে যাবে, সেটা তুমি গ্রহণই করতে পারবে। দেখো সমুদ্রের জলের মধ্যে লবণ আছে, কিন্তু ভগবান কি বলেছেন গীতাতে, 8 মাস ধরে সেই জলটাকে তিনি নিয়ে যাচ্ছেন, উপরে উঠেছেন কি না 8 মাস ধরে, আর 4 মাস ধরে সেটাকে দেবেন। তো সমুদ্রের জলটাকে নিয়ে যাচ্ছে মনে করতে হবে, হ্যাঁ, সমুদ্রের জল লবণাক্ত জল, কিন্তু দেখুন লবণাক্ত জলটাকে সে নিচ্ছে, কিন্তু দেবার সময় মিষ্টি জল, সেটা আমার পানির যোগ্য, তার মধ্যে কোনো লবণ আছে কি ওর মধ্যে? সমুদ্রের জল পান করা যাবে? যাবে না। কিন্তু দেখুন যেটা অপেয় সমুদ্র জল, সেই সমুদ্র জলটাকে তিনি 8 মাস ধরে ওই সূর্য কিরণের মাধ্যমে উপরে উঠে নিচ্ছেন, শোধন হচ্ছে, ওই জলটা শোধন হচ্ছে। এই যে কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি কী করে, গঙ্গার জল নিয়ে আসছে, তারপর সেটাকে শোধন করে, শোধন করার পর ছাড়ে কিনা, এই জন্য জলের ট্যাক্স লাগিয়েছে আমরা, হ্যাঁ, জল যত খরচ করবে মিটার লাগানো আছে, আর সেই অনুসারে যত জল খরচ হবে সেই অনুসারে বিল উঠবে। এখানে সেটা প্রসেস আছে কিনা জানি না, এখানে হয়নি, হবে, কিন্তু বিভিন্ন জায়গায় আছে। কেন আপনি এত জল খরচ করছেন, এত জল খরচ করছেন, ওরা কত শোধন করবে। এই জন্য যদি যখনই মিটার লাগিয়ে দেওয়া হবে তখন আপনি সংযত হয়ে গেলেন, হ্যাঁ, যে হিসাব করে খরচ করতে হবে, তা নাহলে বিল উঠে যাবে, মাসে মাসে বিল আমার আসবে, জলের বিল, ইলেকট্রিকের যেমন বিল আসে, জলের বিল, আবার গ্যাসেরও বিল আসে। আপনারা এখানে সিলিন্ডার নিয়ে নিচ্ছেন, সিলিন্ডারে একটা নির্দিষ্ট মূল্য আছে, কিন্তু যেখানে গ্যাসের অনেক গ্যাস, আসাম, ত্রিপুরা, ওখানে গ্যাস তৈরি হচ্ছে, ওরা পাইপে যেমন জল পাইপে আসে, সেরকম গ্যাসটাও পাইপে আসে, আর আপনি যত ইচ্ছা খরচ করতে পারেন, কিন্তু মিটার লাগানো আছে, সেটা মিটার লাগানো আছে। সুতরাং আপনি বেশি খরচ করলে আপনার বেশি বিল উঠবে, কাজে আপনি হিসাব করে খরচ করবেন, কাছে বিল দিতে পারবেন না, বিল দিতে না পারলে গ্যাস বন্ধ করে দেবে উপর থেকে, কর্পোরেশন বন্ধ করে গ্যাস পাবেন না। সুতরাং ওই আমরা বলতে চাইছি, দেখুন যে ভগবান অশুদ্ধ জলটাকে নিয়ে শুদ্ধ জল দিচ্ছে, তাহলে ভগবান আমাদের যে ময়লাগুলি, ভগবানের আশ্রয় গ্রহণ করলে কি আমাদের ময়লাগুলি শোধন করে আমাকে শুদ্ধ করে দেবেন। তাহলে এই যে সর্বব্যাপক যে পরমাত্মা, তিনি লীন হয়ে আছেন, দুধের মধ্যে যেমন মাখনটা লীন হয়ে আছে দেখা যাচ্ছে না, কিন্তু সেটাকে তো একটা প্রসেস আছে, মানে অন্তর্নিহিত হয়ে যে মাখনটা আছে, সেটা যদি আমাকে পেতে হয় তো দুধের সরটা থেকেও হয়, দুধের সর থেকেও মাখনটা বার করতে পারে, অথবা দুধটা দই করলেন, দইটা মন্থন করলেন, তখন মাখনটা বেরিয়ে আসবে কিনা, মাখন থেকে ঘি তৈরি করে দেবেন আপনি, হ্যাঁ, মাখন থেকে তো ঘি হবে, নবনীত। মাখন মানে কি? নবনীত, তাই তো, নবনীত বা মাখন, আর নবনীত থেকে কী হবে? ঘৃত। তাহলে ওটা লীন হয়ে আছে। যদি না থাকতো তাহলে যতই দুধের দই করুন, মন্থন করুন, বা দুধের স্বর, তারও প্রসেস আছে, তার থেকে কি মাখন বেরোবে, ঘি বেরোবে, যদি ওটা না থাকতো আগের থেকে? সেরকমভাবে পরমাত্মা সর্বদাই রয়েছেন, কিন্তু লীন হয়ে আছেন। তিনি বলেছেন, এসো এস সর্বেষু ভূতেষু গূঢ় আত্মান প্রকাশতে দৃশ্যতে ত্যাগ্রয়া বুদ্ধিয়া সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শী। এস আত্মা, এই যে আত্মা মানে পরমাত্মা, সর্বভূতেষু গূঢ়, সমস্ত ভূতের মধ্যে, ভূত মানে প্রাণী, যার জন্ম হয়েছে, যেটা উৎপন্ন হয়েছে, সেটা হলো ভূত মানে প্রাণী, মানে সৃষ্ট যত পদার্থ। এই সর্বেষু, যত ভূত আছে, যত প্রাণী আছে, চরাচর যত জগৎ রয়েছে, গূঢ়, এই সর্বেষু ভূতের গূঢ় আত্মা ন প্রকাশিত, এইগুলো প্রকাশিত হচ্ছে না, যেহেতু তিনি গুপ্তভাবে রয়েছেন, মাখনটা গুপ্তভাবে রয়েছে দুধের মধ্যে, এই জন্য আমি দেখতে পাচ্ছি না, ন প্রকাশ। কিন্তু দুধ থেকে
দুধের ভিতরে যে মাখনটা লুকিয়ে আছে সেটাকে ব্যক্ত মানে দেখার জন্য, উপলব্ধি করার জন্য আমার কিছু প্রসেস আছে। সেই প্রসেস করলে মাখন বেরিয়ে আসবে। মাখন যদি আগের থেকে না থাকতো তাহলে দুধকে যতই দই করুন, যতই মন্থন করুন, মাখন বেরোবে। সর্ষের মধ্যে তেল আছে, তিলে তেল আছে, তেলটাকে যদি আমি পিষি তো তৈল বেরিয়ে আসবে। পাথরটা যদি আমি মেশিনে দিয়ে দিই, একটা পাথরের খণ্ড, তেল বেরোবে। তার মধ্যে তেল আছে, পাথরের মধ্যে তেল আছে, তেল নেই। ধানের মধ্যে তেল আছে, রাইস অয়েল আছে না, ধানের মধ্যে তেল আছে, সব কিছুর মধ্যে তেল আছে, কিন্তু পাথরের মধ্যে তো নাই। তিলের মধ্যে তেল আছে, সর্ষের মধ্যে তেল আছে। নিমের ফল দেখেছেন? পাকা নিমের ফলটা, বীজটা, তার যে আঠি আঠি, সেটার থেকে নিম তেল বেরোবে। নিম তেলের খুব দাম, নিম তেল। তো দেখুন ওখানে ওই আঠিটা মধ্যে তেল রয়েছে, ওটাকে পেশন করলে তেলটা বেরিয়ে আসে। তাহলে ওটা তেলটা আছে, কিন্তু আঠিটা আপনি দেখুন ওখান থেকে কোনো তেল পাবেন কি? হাতে লাগালে আঠি, নিমের বীজটা যদি হাতে ঘষেন তো আপনার হাতটা তেল তেল ভাব হবে কি? হবে না, কেননা ওটা লীন হয়ে আছে। সেরকমভাবে সর্বব্যাপক যে পরমাত্মা, তিনি লীন হয়ে আছেন সর্বত্র। তাকে কোন প্রসেসে, কোন প্রক্রিয়া করলে তিনি উপলব্ধ হবেন, তাকে দেখতে পাবো বা অনুভব করতে পারবো না? দৃশ্যতে তু অগ্রয়া বুদ্ধিয়া, তোমার বুদ্ধিটা যদি একাগ্র করো, ওই যে সূক্ষ্ম শরীরের বুদ্ধি আছে কিনা, মন বুদ্ধি, মনকে যদি একাগ্র করো, বুদ্ধিকে যদি তীক্ষ্ণ করো, সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শী, অর্থাৎ বুদ্ধি, মনকে একাগ্র যদি করো, বুদ্ধিকে যদি সূক্ষ্ম করো, এবং সেই সূক্ষ্ম বস্তু যে আত্মা, যে সূক্ষ্ম হয়ে আছে, মানে দেখা যাচ্ছে না, সর্বব্যাপক হলেও তাকে উপলব্ধি করা যাচ্ছে, তিনি অত্যন্ত সূক্ষ্ম। সেই সূক্ষ্ম বস্তুকে দর্শন করার যার ইচ্ছা আছে মনে, তিনি এই তারে মনটা একাগ্র হবে সাধন বলে, হ্যাঁ, এবং বুদ্ধিটা সূক্ষ্ম হবে। এবং সেই রকম ব্যক্তি ওই যে যিনি লীন হয়েছিলেন বা অবিদ্যার দ্বারা আবৃত হয়েছিলেন, তার কাছে তিনি ব্যক্ত হয়ে যাবেন, হবেন কি না? তার ওটাতে লীন হয়েছিল। কে করবে এই কাজটা? এই সূক্ষ্ম শরীর। কেননা স্থূল শরীরকে আশ্রয় করে তো সূক্ষ্ম শরীরটা আছে। সূক্ষ্ম শরীরকে থাকতে গেলে স্থূল শরীর একটা চাই, তবে গিয়ে সে কাজ করতে পারে। সূক্ষ্ম শরীরকে বলা হচ্ছে ভোগের সাধন। সুখ দুঃখ ইত্যাদি যে ভোগ হয় আমাদের, সে ভোগটা কার দ্বারা হবে? সূক্ষ্ম শরীর দ্বারা। কেবল সূক্ষ্ম শরীরের, এই স্থূল শরীর দ্বারা কিছু হবে না, বা সূক্ষ্ম শরীরের যে ভোগের সাধন, তবুও তার একটা আশ্রয় চাই স্থূল শরীর। এই যে স্থূল শরীর যখন নষ্ট হয়ে যায় মৃত্যুতে, মরণ হলে এই স্থূল শরীরটা নষ্ট হয়ে যায়, তখন সূক্ষ্ম শরীর আর লিঙ্গ শরীর, এই কারণ শরীর রয়েছে, তখন তার ভোগ হবে না। কেননা তার আশ্রয় যে স্থূল শরীরটা নাই। সে যখন আর একটা স্থূল শরীর লাভ করবে, তখন তার আবার ভোগ হবে। কিন্তু যেমনভাবে একটা রথ রয়েছে, তো রথটাই তো আমাকে নিয়ে যাচ্ছে, কিন্তু রথের মধ্যে যদি সারথি না থাকে, রথের সাথে যদি ঘোড়া বাঁধা না থাকে, তাহলে রথ চলবে? চলবে না। তাহলে অশ্বও চাই, লাগাম চাই, সারথি চাই, তবে গিয়ে রথটা চলবে। রথের চাকা যদি ভাঙা থাকে তাহলে রথ চলবে না। তাহলে রথটা স্থূল শরীরটা ভালো হতে হবে, মানে সুস্থ, আর তাকে নিয়ে যাওয়ার জন্য ওই যে সূক্ষ্ম শরীর তারা না থাকলে স্থূল শরীর কোনো কাজ করতে পারবে না। হ্যাঁ, সুতরাং সূক্ষ্ম শরীরটা কাকে আশ্রয় করে আছে? মানে শরীর। স্থূল শরীর না থাকলে সে কোনো কাজ করতে পারবে না। তাহলে দেখুন, স্থূল শরীরের ভিতরে সূক্ষ্ম শরীর, আর সূক্ষ্ম শরীরের ভিতরে লিঙ্গ শরীর, এই কারণ শরীর। অথবা অন্নময় কোষ, তার ভিতরে প্রাণময়, তার ভিতরে মনোময়, তার ভিতরে বিজ্ঞানময়, তার ভিতরে একটা পেঁয়াজ, তার খোসা ছাড়াচ্ছে। খোসা ছাড়াতে কি হয়? শূন্য হয়ে যায়, কিছুই নেই। হ্যাঁ, বাঁধাকপি কিনেছেন বাজার থেকে, পাতাটা আমি ফেলে দেব। বাঁধাকপি পাতা খাবো না, পাতা তো ছাগলে খাবে, গরুতে খাবে,
আমি একটার পর একটা পাতা ছাড়াচ্ছি, তারপরে কি থাকবে শেষে? নাই কিছু। কিন্তু এখানে আছে, এখানে মনে করে এক একটা পাতা আমি ছাড়াচ্ছি, অন্নময় কোষ মানে স্থূল শরীরটা, এটা আত্মা নয়। তার ভিতরে কি আছে? প্রাণময় কোষ, আরেকটা পাতা, বাঁধা মানে পাতা, এটাকে পাতা গোবিও বলে, হ্যাঁ, বাঁধাকপি বা পাতা গোবি, ওটা হিন্দিতে গোবি, গোবি মানে মানে এই গোবি মানে কফি আর, হ্যাঁ। তো প্রাণময় কোষ সেটা আমি নই, তার ভিতরে কে আছে? মনোময় কোষ, সেটাও আমি নই, তার ভিতরে কে আছে? বিজ্ঞানময়, সেটাও আমি নই, তার ভিতরে কে আছে? আনন্দময়, সেটাও আমি। ওটা পাঁচটাকে বাদ দিলে যেটা অবশিষ্ট থাকবে সেটাই আমি। কারণ সেই যে আমি মানে ব্যাপক পরমাত্মা, সেই পরমাত্মাকে এই পাঁচজনে মিলে আবৃত্তি করে রেখেছে, পাঁচজন। তার উপরে প্রথম আবরণ হলো আনন্দময় কোষ, আনন্দময় কোষকে আবৃত করে রেখেছে বিজ্ঞানময় কোষ, বিজ্ঞানময় কোষকে আবৃত করে রেখেছে মনোময় কোষ, মনোময় কোষকে আবৃত করে রেখেছে প্রাণময় কোষ, তাকে আবৃত করেছে, মানে পাঁচজনে মিলে ঢেকে রেখেছে। একটা জিনিস তো আমার আছে, আমার কলমটা আছে, কিন্তু পাঁচটা রুমাল দিয়ে বাঁধা আছে। প্রথম রুমাল, তারপর আরেকটা রুমাল, তারপরে আরেকটা রুমাল, পাঁচটা রুমাল। এখন একটা একটা রুমালকে সরালে তবে তো আমি এই আমার কলমটাকে আমি দেখতে পাবো, তার আগে তো দেখতে পাচ্ছি না। তাহলে দেখুন, এই যে সর্বব্যাপক যে ব্রহ্ম পরমাত্মা, সে তো মানে ওটা তো অবিদ্যার কাজে, যে অন্নময় প্রাণময় এগুলো অবিদ্যার কাজ। তাহলে তাদের মূল যে মানে পঞ্চকোষের মূল যে অবিদ্যা বা তিনটা শরীরের মূল যে অবিদ্যা, সেই অবিদ্যার দ্বারাই পরমাত্মা অপিহিত আছে। সংস্কৃত শব্দটা হলো অপিহিত, মানে আবৃত, আচ্ছাদিত হয়ে আছে। সেই যে অপিহিত মানে অন্তর্নিহিত, মানে সেটা আছে কিন্তু লীন হয়ে আছে, তাকে যে গময়তি তাকে পাইয়ে দেবে, তার বোধ করিয়ে দেবে, সেটা হলো লিঙ্গ শরীর। কেন লিঙ্গ শরীরের দ্বারা আমি সাধন করব, যদিও সাধন করার জন্য আমার স্থূল শরীরটা প্রয়োজন, কিন্তু সাধনা কে করবে? ওই যে পঞ্চজ্ঞানেন্দ্রিয় আছে, শ্রোত্র ত্বক চক্ষু জিহ্বা নাসিকা, সেইগুলির দ্বারা মনে করো আমি ভগবানের চিন্তন করবো, ভগবানের রূপ দেখবো, তাহলে আমার চক্ষু লাগবে, তার কথা শুনবো তো কান লাগবে, আবার বিষয়ের কথা শুনলেও কান লাগে, আর বিষয়কে গ্রহণ করা মানে এই যে শব্দ, যে বিষয় মানে ব্যবহারিক যে শব্দ, সেটাকে তার জন্য কান লাগে, আর জাগতিক বিষয় রূপ দেখার জন্য চক্ষু লাগে, লাগে তো। সেইটাকে যদি আমি উল্টে দিই, মানে ভগবানের দিকে যদি করে দিই, তাহলে সেটা সাধন হয়ে গেল কিনা? তাহলে পঞ্চজ্ঞানেন্দ্রিয় সাধন হচ্ছে, পঞ্চকর্মেন্দ্রিয়ের দ্বারা সাধন, বাক পানি পাদ পায়ু উপস্থ, পাঁচটা কর্মেন্দ্রিয়ের দ্বারা আমি সাধনা করছি, করি কিনা? বাক্যের দ্বারা, বাক কথা বলা, সেটার দ্বারা আমি কেবল ভগবানের কথা বলছি, হ্যাঁ। তাহলে ভগবান আমার কাছে প্রকট হবে কিনা? সেটা নীল হয়েছিল, প্রকট হয়ে যাবে কিনা? বা পানি, এই যে হাত, আগে হাত দিয়ে তো চুড়িদারি সব কিছু করতাম, অন্যায় কাজও করতাম, এখন কি করছি? এই ঝাড়ু দিচ্ছি, মন্দিরে পরিষ্কার করছি, লেপছি, ভগবানকে স্নান করাচ্ছি, শিবের মাথায় অভিষেক করছি, ওম ত্রম্বকম যে আমি হাত দিতে করছি। তাহলে এটা তো কর্মেন্দ্রিয়ের মধ্যে পড়ে, হ্যাঁ। তাহলে তার দ্বারা আমি ভগবানের কাজ করছি। তখন সেটা কিন্তু যে ভগবান লীন হয়েছিলেন, দেখা যাচ্ছিল না, তখন আস্তে আস্তে প্রকট হবে। আবার পঞ্চপ্রাণ, আগে প্রাণ, তার সেটা তো হলো ক্রিয়াশক্তি, প্রাণময় কোষটা ক্রিয়াশক্তি। প্রাণ যদি দুর্বল হয়ে যায় তাহলে ক্রিয়া করা যাবে না, কাজ করা যাবে না। যাদের প্রাণ দুর্বল তারা কাজ করতে পারবে, হাঁপিয়ে উঠবে, একটুতেই হাঁপিয়ে উঠবে, হ্যাঁ। তো এই যে প্রাণময় কোষ, যেটা সূক্ষ্ম শরীরের একটা অঙ্গ, সেও তো সাহায্য করছে। আমাকে বলা যে প্রাণায়াম করো বা এটা অধ্যয়ন করো, গীতা পাঠ করো, তো গীতা পাঠ করলে প্রাণশক্তি লাগবে কিনা? ও ঊর্ধ্বমূলামদশাকমশ্বত্তং প্রৌরভ্যম ছন্দাংশেষ্য পর্ণানি যস্তং বেদ স বেদবিদ। এটা বলতে গেলে প্রাণবায়ু লাগবে কিনা? আর যদি প্রাণ দুর্বল হয় তখন আপনি পড়তেই করবো, কে পড়ে শরীরটা হাঁপাচ্ছে, প্রাণ মানে বুকটা আইঢাই করছে, বলে কিনা? তাহলে দেখুন ওই প্রাণ শক্তি যদি ঠিক থাকে তাহলে আমি ওই শাস্ত্র অধ্যয়ন করতে পারবো, জোরে বলতে পারবো, বা
ভগবানের কথা আমি বলতে পারবো, কান যদি ঠিক থাকে তো ভগবানের কথা আমি শুনতে পারবো। তাহলে এইগুলি আমাকে সাধনাতে কাজ, মানে ভগবানকে প্রকট করার জন্য এই ইন্দ্রিয়গুলি কাজ করছে কি না? পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চপ্রাণ, মন বুদ্ধি, মন একাগ্র করছি আমি সাধনাতে, আমি বুদ্ধিকে তীক্ষ্ণ করছি, তবে গিয়ে যে অপ্রকট বা লীন হয়ে আছে যে ব্রহ্ম বা পরমাত্মা, তিনি আমাদের কাছে তিনি তাকে বোধ করিয়ে দেবে এই সূক্ষ্ম শরীর বা লিঙ্গ শরীর। সূক্ষ্ম শরীর কাজটা করে যেটা লীন অর্থ, অথবা আমার মধ্যে যে শুভ সংস্কার আছে অশুভ সংস্কার সেটা দেখা যাচ্ছে না, কিন্তু এই যে সূক্ষ্ম শরীর সেটা সে বোধ করিয়ে দেবে যে তোমার মধ্যে সংস্কার আছে, শুভ আছে অশুভ আছে, সূক্ষ্ম শরীরের মধ্যে সেটা ঢুকে রয়েছে। এই জন্য সূক্ষ্ম শরীর এক নাম কি হয়ে গেল? লিঙ্গ শরীর। আরে সেখানে যাব তবে তো কারণ, আগে স্থূল শরীর, তারপরে সূক্ষ্ম শরীরের কথা বলা হবে, তবে গিয়ে কারণে যাব। হ্যাঁ, মানে ক্রম অনুসারে যেতে হবে। আগে আমি আ লিখলাম না, তারপরে তো ক খ, আগে আ ই উ করো, আগে স্বরবর্ণ, তারপরে ব্যঞ্জন বর্ণে প্রবেশ হবে, তারপরে আমি দুইটা ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণে মিলাবো, কর খল ঘট পট মঠ। আগে কর খল বলবে কি? বিদ্যাস কর খল ঘট পট মঠ নখ বলেছেন কিনা? তারপরে ধীরে ধীরে তার আগে দুটা অক্ষর দিয়ে দুইটা বর্ণ, তারপরে তিনটা, তারপরে চারটা, তারপরে সংযুক্ত অক্ষর। বিদ্যাসাগরের যে প্রসেসটা বর্ণ পরিচয় বলেছেন কি? আগে বর্ণ পরিচয়, সেখানে প্রসেসটা দেখা হয় কি? সংযুক্ত অক্ষর আগেই বলে দেবে কি? আগে লক্ষ্মী লক্ষ্মী বাবারে ল কয় মধ্যাহ্নসে ময়ে দীর্ঘ হয়ে যায়, ক মধ্যাহ্নস আর ম তিনটা অক্ষর একসাথে আছে, তবে কি লক্ষ্মী হবে। আর এখন কি লিখে দেয়? ল খ খ আর ম, এরকম বানান হলো লক্ষ্মী, খয়ের মত খ অসন্ত, ময় দীর্ঘ ইকা লিখে, কিন্তু কোনো খ নাই, ক মধ্যাহ্নস আর ম। বেশি কথা বলবেন না, শুনে যান। এখন দেখুন, তাহলে এই যে সূক্ষ্ম শরীরের একটা কি নাম হয়ে গেল? লিঙ্গ শরীর। শরীর কেন বলা হচ্ছে? শরীর বলার তো একটা কারণ থাকতে হবে, যেমন লিঙ্গ শরীর কেন বলা তার একটা কারণ দেখানো হবে। তাহলে এটাকে শরীর কেন বলা হয়? এটাকে দেহ বলা হয়, শরীরও বলা হয়, দেহও বলা হয়। শরীর কেন বলা হয় সেটা দেখুন, বলছেন শিরযতে ইতি ব্যুৎপত্তিয়া। আই দেখো বলবে তো, শিরযতে ইতি ব্যুৎপত্তিয়া শরীরম ইতি উচ্যতে। এই যে অন্নময় কোষ, এটাকে স্থূল শরীর বলা হচ্ছে। আর যেটা প্রাণময় মনোময় বিজ্ঞানময় কোষ, তাকে কি বলা হচ্ছে? সূক্ষ্ম শরীর বা লিঙ্গ শরীর। শরীর কেন বলা হচ্ছে? শরীর বলার কারণ হলো শিরযতে, মানে যেটা শীর্ণতা প্রাপ্ত হয়। এই শরীরটা আগে কিরকম ছিল? খুব সুন্দর ছিল, ধীরে ধীরে সেটা বৃদ্ধি প্রাপ্ত হয়, বাড়ে কিনা? আর যৌবনে 16 কলায় পরিপূর্ণ হয়ে যায় শরীর আমাদের। তার গ্লেজ, চোখের গ্লেজ, মুখের গ্লেজ, চুল একদম কালো ঢেউ খেলানো চুল, আর হাতও সেই রকম একটা পিন ফুটাতে পারবেন না। আমার যখন 16 বছর বয়স তখন হাতে পিন ফুটাতে পারছেন না, আর এখন পিন দেখলে এখান থেকে রক্ত বেরোবে। একটা দেখতে সেফটি পিন নিয়ে আমার কাছে আসছে, তার আগে ফিরকি দিয়ে রক্ত বেরোবে, কেন? ভয়ে রক্ত বেরোতে হবে, কেন? চামড়া শিথিল হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এই যে শরীরটা শিথিল হয়ে যায় কি না, তো স্থূল শরীর, স্থূল এই অন্নময় কোষটা যেমন শীর্ণ হয়ে যায়, সেরকম সূক্ষ্ম শরীরও শীর্ণতা প্রাপ্ত হয়, শীর্ণ জীর্ণ হয়ে যায়। হ্যাঁ, তো শিরযতে ইতি ব্যুৎপত্তিয়া শরীরম ইতি উচ্যতে, যেটা শীর্ণ হয়ে যায় মানে জীর্ণ হয়ে যায়, তার নাম শরীর। তো স্থূল শরীরটা তো আপনা আপনি শীর্ণ হয়ে যায়, জীর্ণ হয়ে যায়, তাই না? স্থূল শরীরটা কেউ চায় কি আমার জরা হোক, ব্যাধি হোক, রোগ হোক, যে কেউ চায়? কিন্তু হয় কি না, যত বয়স বাড়বে তত তার শরীরটার মধ্যে নানা রকম পরিবর্তন দেখা যাচ্ছে। আগে যেখানে সেখানে আঁচিল ছিল না, মুখের মধ্যে কোনো রকম স্পট ছিল না,
মাথায় কোনো স্পট ছিল না, কেবল ঢেউ ফেলানো চুল ছিল। ওই যে পুরীর সমুদ্র থেকে একটার পর একটা তরঙ্গ, ওই রকম তরঙ্গ ছিল। এখন সেই তরঙ্গ নাই, বালু, কেবল ধূসর বালু আছে। আর মাঝে মাঝে দাগ, এখানে একটা দাগ, ওখানে দাগ, মুখে কোনো দাগ ছিল না, এখন আঁচিল হয়ে যাচ্ছে এখানে। আর একজন প্রণাম করতে গিয়ে বলেন, মহারাজ আপনার পাটা কীরকম দাগ, কালো কালো দাগ। বলে বয়স হয়েছে এটা বুঝো, হ্যাঁ, কারণ সময় হয়ে যাচ্ছে, মানে শীতল হয়ে যাচ্ছে শরীরটা, এরকম নানা রকম স্পট দেখা যায়, যেটা যে স্পটটা ছিল না, মানে এটা শরীরে, মানে এটা খুব দৃঢ় চামড়া ছিল, ধীরে ধীরে শিথিল হয়ে যাচ্ছে। আর এখানে টিপলেই রক্ত, মানে লাল হয়ে যেতে আঙুলটা, এখন বেশি টিপলে না সাদা হয়ে যাবে, লাল হবে না, কেননা রক্তের অল্পতা, রক্ত নাই, রক্তের পরিমাণ কমে যাচ্ছে। মানে রক্ত আছে ঠিকই, কিন্তু তার যেরকম পাওয়ার ছিল আগে, সে রক্তের যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা নাই, পাওয়ারটা কমে যাচ্ছে। হোমিওপ্যাথিক ওষুধ বেশি রেখে দাও, পাওয়ার কমে যাবে কিনা, হবে কিনা? কোনো একটা জিনিস, আমি আচার, টাটকা আচার কিনেছিলাম, এখন আমি রোদেও দিই নাই, কিছুই করি না, ঘরে রেখে দিয়েছি, তো কী হবে? ফ্যাঙ্গাস পড়ে যাবে, হয় কিনা? যত দিন যাবে তত সেটা নষ্ট হয়ে যাবে কিনা? চাল আমি রেখে দিয়েছি 1 বস্তা, সারা বছর ধরে খাবো, কিন্তু পরে 6 মাস পরে অর্ধেক চাল ফেলে দিতে হবে আপনাকে, ওই নানা রকম পোকা টোকা লেগে ওটাকে শেষ করে দিয়েছি, হয় কিনা? তো সব কিছু শীত নয়। এই ঘরটা, এই যে মন্দির, এটা 75-এ তৈরি হয়েছে। এখানে যারা প্রাচীন লোক তারা জানেন কত বছর হলো, ওদিকে 25 আর এদিকে 21, কত হলো? 25 আর 21-এ 46। আগে যেরকম ছিল সেইরকম কি আছে কি? আমরা নানা রকম লেপে দিচ্ছি, হ্যাঁ, তাতে করে বোঝা যাচ্ছে না, কিন্তু ভিতরে ভিতরে সেটা ক্ষয়ে গেছে কি না। বাইরে তো খুব পাথর টাথর লাগিয়ে দিলাম, আর আমরা তো এখনও তো বালু হয়ে গেছে, মানে ধূসর বালু হয়ে গেছে, ঢেউ নাই, কিন্তু আমি ঢেউ ফেলানো চুল পাওয়া যায় বাজারে কিনতে, পাওয়া যাবে না, সেইটা লাগিয়ে নিলাম। তো লাগিয়ে নিলে কি আমার ঢেউ এসে গেল? ওটা তো বাইরের থেকে লাগানো, লেপেছি, পুঁতেছি, হ্যাঁ। চুলটাকে কালো ছিল, এখন সাদা হয়ে গেছে, সাদাটা দেখলে পরে লোকে মনে করে বেটা বুড়ো হয়ে গেছে, ওর সাথে বেশি কথা বলা যাবে না। কিন্তু আমিও তো চালাক, আমি ওটাকে সাহেবের মতো করে দিলাম, মানে লাল করে দিলাম। আহা, ইনি বিদেশ থেকে হয়তো এসেছেন, হ্যাঁ। তাহলে দেখুন, লেপা পুঁতা করা, তাতে করে শরীরটা কি ভালো হয়ে গেল? আমি যতই ক্রিম মাখি, যতই বিউটি পার্লারে যাই, কিছুক্ষণের জন্য সুন্দর লাগবে, তারপর ঘুম থেকে যখন উঠবেন, মুখটা যখন ধুবেন, তখন সেই পেঁচার মতো, পেঁচির মতোই মুখটা দেখা যাবে। আর তার আগে বাবারে, একটা বুড়িকে সাজাচ্ছে, সে একদম যুবতী হয়ে গেল, সাজাবার কায়দা। তারপরে দিন যখন স্নান করলো, মুখটা ধুলো, তখন দেখা গেলো সেই যে বুড়ি ছিল সেই বুড়িই গেছে, সে যুবতী হয়ে যায়নি, মানে শরীরটা শীর্ণ হয়ে যায়। আর এই যে সূক্ষ্ম শরীর, সে তো অনাদিকাল থেকে আছে, এই স্থূল শরীর মতো অত সহজে জীর্ণ হবে না। ও জ্ঞান না হলে, মানে অবিদ্যা দূর না হলে একে মারা যাবে না, সূক্ষ্ম শরীরকে, হ্যাঁ। কিন্তু একদিন না একদিন সেটা জীর্ণ হবে, যদি আত্মবিদ্যা হয় লাভ করি আমি, তাহলে সেটা শীর্ণ হবে। কিন্তু এই সূক্ষ্ম শরীরটা আমাকে তো জীর্ণ করে দিচ্ছে। আমার যে জ্ঞানেন্দ্রিয়, আমার যে কর্মেন্দ্রিয়, পঞ্চপ্রাণ, মন, বুদ্ধি রয়েছে না, ও নিজে তো আমাকে জ্বালাচ্ছে সবসময়, অনেক কষ্ট দিচ্ছে কিনা সূক্ষ্ম শরীরটা। কখনো সুখ ভোগ, কখনো দুঃখ, কখনো লাভ, কখনো ক্ষতি, এইভাবে আমি তো ব্যতিগ্রস্ত হয়ে পড়েছি সূক্ষ্ম শরীরে, তাহলে আমাকে শীর্ণ করে দিচ্ছে, জীর্ণ করে দিচ্ছে। তাকে শীর্ণ করতে গেলে তো অনেক কাঠখড় পোড়াতে হবে, মানে জ্ঞান লাভ করতে হবে, তবে গিয়ে সে জরাগ্রস্ত হবে বা মারা যাবে। কিন্তু যতক্ষণ সে আছে, সে যতক্ষণ থাকবে, ততক্ষণ স্থূল শরীর একটার পর একটা চলে যাচ্ছে, আসছে। বাসাংসি চেতনানি যথা বিহায় নবানি গৃহণাতি নরো পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সংয়াতি নবানি দে। কোথাকার শ্লোক? না, উপনিষদের দিতে সেটা বলবে তো। কোথাকার শ্লোক বললে গীতা 2য় অধ্যায়, এরকম। কেন গ্রন্থ তো আমাদের অনেক। তাহলে যেমনভাবে বাসাংশী মানে বস্ত্র, জীর্ণ বস্ত্র ত্যাগ করে আমরা তো নতুন বস্ত্র ধারণ করি, তো কে করে? আমি করি। সেরকমভাবে ওই যে সূক্ষ্ম শরীরটা,
সেটা একটা স্থূল শরীর যখন জীর্ণ হয়ে গেল তাকে ছেড়ে দিল, কিন্তু সে আরেকটা নতুন শরীর পেয়ে যাবে, মানে আরেকটা নতুন স্থূল শরীর পেয়ে যাবে। এইভাবে বারে বারে ওই যে সূক্ষ্ম শরীরটা বারে বারে খোলস চেঞ্জ করেছে। সাপের যেমন খোলস পরিবর্তন করে কিনা, সাপের খোলস, সেরকম এটা একটা খোলস। এটা যখন পরিপক্ক হয়ে যাবে এটাকে ছেড়ে দেওয়া হলো, আরেকটা শরীর স্থূল শরীর আমি পেয়ে যাব। আর স্থূল শরীর পাওয়া মানেই আবার জন্ম, তাই না? তাহলে বারবার জন্ম, বারবার মরণ, কিসের জন্য? এই যে সূক্ষ্ম শরীরটা বারবার স্থূল শরীরটাকে চেঞ্জ করছে। সাপের যেমন খোলস চেঞ্জ করে কিনা, টিকটিকির যে লেজটা সেটাও মাঝে মাঝে পড়ে যাচ্ছে, আরেকটা লেজ হয়ে যাবে। হ্যাঁ, ওই লেজটা দিয়ে কাজ হচ্ছে না, তখন আরেকটা ওই লেজটা ফেলে দিল, ফেলার কায়দা আছে, তারপরে আরেকটা লেজ তার হয়ে যাবে। সেরকম এটা এই স্থূল শরীরটা হলো খোলস। এই খোলসটা যাবে, যখন গেলাম মরে গেলাম আমি, শেষ হয়ে যায়নি কিন্তু মরে গেছি, মানে নষ্ট হয়ে গেছে স্থূল শরীরটা, কিন্তু আরেকটা স্থূল শরীর আমার জন্য রেডি হয়ে আছে। হ্যাঁ, তাহলে সূক্ষ্ম শরীরে ওটা ধারণ করবে। তাহলে এই যে সূক্ষ্ম শরীরটা কীরকমভাবে শীর্ণ করছে, বারবার আমাকে মানে একটা স্থূল শরীরে থাকতে দিচ্ছে না। একটা স্থূল থাকলে আমি কত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পেতাম, 5,000 ফ্রেন্ড আমার, কোথায়? হ্যাঁ, এত ফ্রেন্ড মরে গেলে আর থাকবে তো? সবাই তো মানে আমার মোবাইলে গেল, বন্ধুও গেল, মা বাবা গেল, আত্মীয় স্বজন বন্ধু সব গেল, এত গাড়ি বাড়ি টাকা পয়সা থাকবে? এই স্থূল শরীরটা নষ্ট হয়েছে, কিন্তু অন্য শরীরে নষ্ট হয়নি। কিন্তু স্থূল শরীরটা নষ্ট হয়ে যাওয়াতে আমি যা কিছু অর্জন করেছিলাম এই সংসারে এক মুহূর্তে সব আমার হলো না, সব শেষ হয়ে গেল। তাহলে আমি আরেকবার যখন আসবো, আরেকটা স্থূল শরীর যখন পাবো, তখন আবার নতুন মা, এই মাকে কত ভালোবাসতাম, এখন নতুন মা, নতুন বাবা, নতুন বন্ধু, নতুন ভাই, নতুন বোন, নতুন করে আবার সংগ্রহ। আগে কত পড়াশোনা করেছিলাম, এখন নতুন করে পড়াশোনা করো, আবার ও আ ক খ করো। কিন্তু আগে তো আমার হাতে লেখে কত সুন্দর ছিল, এখন অটাও লিখতে পারছি এর পরের জন্য। হ্যাঁ, কিন্তু সংস্কারটা রয়ে গিয়েছে। হ্যাঁ, এই জন্য কোনো কোনো বাচ্চা ছেলে দেখবেন খুব সুন্দর হাতের লেখা হচ্ছে, কেননা তার আগের জন্য তার ভালো হাতের লেখা। এই সেই সংস্কার থাকাতে ধীরে ধীরে অটা খুব সুন্দর করে সে লিখতে পারছে। হ্যাঁ, তাহলে এই যে সূক্ষ্ম শরীরটা আমাদের সে একদিন শীর্ণ হবে, মানে অজ্ঞান যখন কেটে যাবে, নষ্ট হয়ে যাবে, কিন্তু আমাকে তো শীর্ণ করে দিচ্ছে কিনা, এই জন্য সূক্ষ্ম শরীর, ওটা শরীর বলা, সে আমাকে শীর্ণ করে দেয়, সে নিজেও একদিন শীর্ণ হবে। একটা দিয়াশরের যে ম্যাচ কাঠি, সে ম্যাচ কাঠিটা যখন জ্বালালাম তখন অন্য বস্তুকে সে দগ্ধ করে দিচ্ছে, আর নিজে গোটা থাকবে, সেও জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। তার নিজেও শীর্ণ হচ্ছে, দগ্ধ হয়ে যাচ্ছে, আর অন্যকেও দগ্ধ করে চলে যাচ্ছে। সারা বিশ্বকে একটা ম্যাচকাঠি দগ্ধ করে দিতে পারে, একটা ম্যাচকাঠির দ্বারা সম্পূর্ণ বিশ্ব পুড়ে ছাই হয়ে যেতে পারে, হয় কি না? হয়ে যায়। বনে যদি আগুন লাগে তা সারা বন পুড়ে ছাই হয়ে গেল, কেবল একজন বিড়ি খেয়ে ওটা একটা শুকনো জায়গায় ফেলে দিয়েছে, আর তাতে করে বাগানে বনে আগুন নেই, অথবা দাবার কাটে কাটে ঘর্ষণিত অগ্নি হয়ে যায়। এই জন্য এটার নাম শরীর, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর। এখন দেহ কেন বলা হয়? দেহ তো বলা হয়, শুধু শরীর বলা হয় কি? দেহ, দেহ কেন বলা হয় সেটা বলছে। দহ ভস্মীকরণে ইতি ভূৎপত্তিয়া লিঙ্গ দেহস্য পৃথিবী পুরঃসরং ক্ষয় ইতি উচ্যতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে আরেকটা কথা বলার ছিল, মানে শীর্যতে ইতি ব্যুৎপত্তিয়া শরীরম, যেটা শীর্ণ করে সেটা, এই জন্য ওটাকে শরীর বলে। হ্যাঁ, তো সূক্ষ্ম শরীরটা কীভাবে আমাদের মানে শীর্ণ করে সেটা এখানে বলা হয়েছে। প্রথম শীর্যতে ইতি, ওই অংশটা বাদ গেছে, অহং ব্রহ্মাস্মি ইতি জ্ঞানেন শীর্যতে, বলো ওই অংশটা বাদ গেছে, বলো। প্রথম শীর্যতে ইতি চেত, ওই আগে একটু লাইন বাদ দিয়েছে, অহং ব্রহ্মাস্মি ইতি
জ্ঞানীন শীর্যতে, মানে সূক্ষ্ম শরীরটাকে কেন, ওটাকে শরীর কেন বলা, ওই যে যেটাকে লিঙ্গ শরীর বলা হয়, ওটাকে শরীর কেন বলা হচ্ছে? কীভাবে সে আমাকে ছিন্ন করে? কীরকমভাবে ছিন্ন করে না, এই অহং ব্রহ্মাস্মি ইতি ব্রহ্মাত্মৈকত্ব জ্ঞানেন, যখন আমি ব্রহ্মস্বরূপ, এইভাবে জীবের সাথে ব্রহ্মের যে একত্ব বিজ্ঞান, সেই একত্ব বিজ্ঞানের দ্বারাই ওটা ওই সূক্ষ্ম শরীরটা ছিন্ন হবে। হবে কি না? সূক্ষ্ম শরীর মানে স্থূল শরীরটা তো রোগ জ্বালাতে বা বয়সের জন্য নষ্ট হয়ে যায়, কিন্তু সূক্ষ্ম শরীরটা নষ্ট হবে কেমন করে? সেটা এইভাবে নষ্ট হবে যখন অহং ব্রহ্মস্বরূপ, আমি সেই ব্রহ্মস্বরূপ, এই বোধটা যখন আসবে। कर्पूर गौरं करुणावतारं संसार सारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। मङ्गलं भगवान् विष्णु मङ्गलं गरुडध्वज मङ्गलं पुण्डरीकाक्षो मङ्गलाय तनोहरि। सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरि नारायणी नमोऽस्तुते नारायणी नमोऽस्तुते नारायणी नमोऽस्तुते।